ঢাকার রাজনৈতিক মহলে প্রতিটি লাউডস্পিকার যখন সেফ একটি লাইনে কাঁপছে, আমেরিকাকে পরীক্ষিত বন্ধু বললেন জামাতের আমির, তখন এই তথাকথিত ব্রেকিং নিউজের আড়ালে লুকিয়ে থাকা আসল মর্মান্তিক চালটি ডিকোড করার জরুরি হয়ে পড়েছে। ওয়াশিংটন থেকে শুরু করে ঢাকার কূটনৈতিক পাড়াসহ সব জায়গায় গতকাল থেকে টাইমলাইনে ঘুরছে এই একটি মাত্র খবর। মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে বড় বড় অনলাইন পোর্টাল সবাই এমনভাবে হেডলাইন সাজিয়েছে যেন আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান কোনো গোপন বন্ধ দরজার ওপারে গিয়ে আমেরিকার সাথে নতুন এক অনাকাঙ্ক্ষিত আঘাত করে ফেলেছেন। কিন্তু আপনি যখনই এই খবরের উপর বিছিয়ে রাখা মিডিয়া ফ্রেমিং এর চাদরটি সরাবেন, তখন বেরিয়ে আসবে এক রুদ্ধশ্বাস ভুয়া রাজনৈতিক নাটক ও আড়ালে ও প্রোপাগান্ডার আসল কঙ্কাল। চলুন মার্কিন দূতাবাসের এই বিশেষ আয়োজনে প্রধান অতিথির আড়ালে রাখার নিখুঁত কৌশল এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে ভিলেন বানানোর সেই ইনসাইড স্টোরিটি ডিকোড করা যায়। এই প্রোপাগান্ডার জট খুলতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে মিডিয়া ফ্রেমিং আসলে কি জিনিস। প্রিয় দর্শক, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের চ্যানেল দেশকথনটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক, এখন আসা যাক মূল আলোচনায়। এটি হলো এমন এক চক্ষু চাতুর্য যেখানে একটি বিশাল ঘটনার 95% সত্যকে সেফ গিলে ফেলে বাকি 5% সত্যকে এমন এক ফ্রেমে বন্দি করে দর্শকের সামনে ছুড়ে দেওয়া হয় যাতে দর্শক পুরো ঘটনার আসল সত্যটা কখনোই ধরতে না পারে। গতকাল বাংলাদেশের একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যম ঠিক এই নোংরা খেলাটা খেলেছে। তারা তাদের প্রতিবেদনে কোথাও অতিরিক্ত কোনো তথ্য দেয়নি, শুধু মোটা দাগে লিখে দিয়েছে মার্কিন দূতাবাসের আয়োজন, আর সেখানে বিশেষ অতিথির বক্তব্যে জামাতের আমির এই মন্তব্য করেছে। কিন্তু এখানে প্রথম প্রশ্ন জাগে, যদি জামাতের আমির সেখানে সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়ে থাকেন, তাহলে সেই মঞ্চের প্রধান অতিথি বা অন্যান্য চালিকা শক্তিরা আসলে কারা? তারা কি বক্তব্য দিয়েছেন? কেন মিডিয়া তাদের নাম হেডলাইন থেকে একেবারে কাপড়ের মতো উড়িয়ে দিল? পর্দার আড়ালে আসল তথ্য হলো এটি কোনো জামায়াতের একক অনুষ্ঠান ছিল না, কিংবা জামায়াত আমির গোপনে এই অনুষ্ঠানে যাননি। এটি ছিল জাতীয় সংসদের লবি এবং কূটনৈতিক সম্পর্কের এক আনুষ্ঠানিক মেগা ইভেন্ট, যেখানে উপস্থিত ছিলেন খোদ সরকার বিএনপি সরকারের রথী মহারথীরা। ডেপুটি স্পিকার কায়সার কামাল তার বক্তব্যে যা বলেছেন তা জামায়াত আমিরের তুলনায় আরো বেশি বিতর্কিত হওয়ার কথা। তিনি বলেছেন, আমাদের এই গর্বের জাতীয় সংসদ ভবনের নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান। ঠিক তেমনি আমেরিকার আধুনিক স্থাপত্য এবং আকাশচুম্বী স্কাপার নির্মাণের অন্যান্য অবদান রেখেছেন বিশিষ্ট বাংলাদেশি আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এই পারস্পরিক স্থাপিত এবং ঐতিহাসিক অবদানই প্রমাণ করে যে বাংলাদেশ এবং আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাসের বিনিময়ে এবং সভ্যতার বিকাশে বছরের পর বছর ধরে সহায়তা করে এসেছে। একই সুর শোনা গিয়েছে চিফ হুইপ নুরুল ইসলাম মুনীরের কণ্ঠেও। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় দ্বিপাক্ষিক সম্পর্কের গুণগান গেয়ে বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গণতন্ত্র, উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত সহযোগিতা বিদ্যমান রয়েছে। অনুষ্ঠানে খোদ মার্কিন ককাস সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদের একাধিক সদস্য, ডজন খানেক সংসদ সদস্য, মার্কিন এবং অন্যান্য পরাশক্তি কূটনৈতিকবৃন্দ এবং সংসদ সচিবালয়ের শীর্ষ কর্মকর্তাদের এক বিশাল বহর উপস্থিত ছিল। তাহলে এবার ঠান্ডা মাথায় হিসাব মিলান। যে মঞ্চে দাঁড়িয়ে সরকারের ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ আমেরিকার সাথে বাংলাদেশের ইতিহাস বিনির্মাণের গল্প বলেছেন, সেই একই প্রটোকল মেনে বিশেষ অতিথির বক্তব্যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যদি কূটনৈতিক ভাষায় বলেন, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, বিশেষ করে বাংলাদেশ আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর অমানবিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক মানবিক সহায়তা এবং পাশে থাকা আমাদের এই গভীর এই অংশীদারিত্বেই প্রমাণ। তবে এই বক্তব্যটি কিভাবে
খবরের একমাত্র ফোকাস পয়েন্ট হয়ে যায়। এখানেই লুকিয়ে আছে মিডিয়া ফেমিং এর সেই আসল খেলা। ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে যখন জামাতে ইসলাম একটি অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে মাঠে ময়দানে নিজেদের অবস্থান সুসংহত করছে, ঠিক তখনই মিডিয়ার একটি নির্দিষ্ট অংশ অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি এবং নেতিবাচক হুইপ তৈরি করতে চাইছে। তারা হেডলাইনটি এমনভাবে ডিজাইন করেছে যাতে সাধারণ পাবলিক বা তাদের রাজনৈতিক প্রতিপক্ষের মনে হয় আমেরিকার সাথে বুঝি জামাত কোনো গোপন আঁতাত করেছে, কিংবা একটি বিরোধী দলীয় নেতা এই বক্তব্য দিয়ে বিরাট কোনো অপরাধ করে ফেলেছেন। অথচ একই সাথে আজরাইনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির জানাজায় সবচেয়ে বেশি সদস্য অংশগ্রহণ করেছে জামাত ইসলামী। বিএনপি থেকে দলীয়ভাবে কোনো প্রতিনিধি কিন্তু সেখানে পাঠানো হয়নি। একমাত্র সরকারের পক্ষ থেকে গেছেন স্পিকার। মিডিয়া নিখুঁতভাবে ডেপুটি স্পিকার এবং চিফ হুইপের ইতিহাস নির্মাণের মতো ভারী এবং অতি বন্ধুত্বপূর্ণ বক্তব্যগুলোকে একেবারে আড়াল করে দিল। অথচ জামাতের আমিরের একটি প্রজ্ঞাত এবং সৌজন্যমূলক কূটনৈতিক বক্তব্যকে ফ্রেমের কেন্দ্রবিন্দুতে এনে এক কৃত্রিম বিতর্কের জন্ম দিল। রোহিঙ্গা নির্ভর মানবিক সংকটে আমেরিকার মিলিয়ন ডলারের ফান্ডিং এবং সত্যতাকে স্বীকার করা, যেখানে একটি বৈশ্বিক কূটনৈতিক শিষ্টাচার, সেখানে সেই শিষ্টাচারকে পলিটিক্যাল স্ট্যান্ড এবং অপপ্রচারের অস্ত্র বানানো হয়েছে। বাস্তবতা হলো তথ্য এবং সত্যকে নিজেদের সুবিধামতো সেটে প্রচার করার এই পুরনো ফেসিবাদের প্র্যাকটিস ২৪-এর স্বাধীন বাংলাদেশে আর খাটবে না। বসুন্ধরা গ্রুপের ৪ থেকে ৫টি মিডিয়া হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে নিয়মিত প্রোপাগান্ডা চালিয়েও তার একচুলও ফলাতে পারেনি। আসলে বিগত ১৫ বছর ধরে ইন্ডিয়ার সাউথ ব্লকের প্রেসক্রিপশনে চলা এদেশীয় কিছু তলবিবাহক এলিট এবং তাদের মিডিয়া মাফিয়ার একটি স্টুপিড এবং খোরা যুক্তির প্রতিনিয়ত বাজারে ফেরি করে এসেছে। তাদের লাইনটি ছিল অত্যন্ত সরল এবং ক্ষতিকর। যেহেতু ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধের সময় আমেরিকার সপ্তম নৌবহর পাঠিয়েছিল, কিংবা ইরান আমাদের তৎকালীন রাজনৈতিক নেতৃত্বকে সমর্থন দেয়নি, অথবা চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, সুতরাং ২৪-এর নতুন বাংলাদেশেও এই দেশগুলোর সাথে আমাদের কোনো গভীর কৌশলগত বা কূটনৈতিক সম্পর্ক থাকতে পারবে না। ভারত মূলত এটাই চায়। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির অমোঘ সত্য হলো, কোনো রাষ্ট্রই চিরস্থায়ী শত্রু বা চিরস্থায়ী মিত্র নয়। একমাত্র চিরস্থায়ী হলো রাষ্ট্রের নিজস্ব জাতীয় স্বার্থ। ঐতিহাসিক ঘটনাগুলোকে হৃদয়ে ধারণ করেও একটি স্বাধীন রাষ্ট্রের বর্তমান নিরাপত্তা, সীমান্ত সার্বভৌমত্ব, বৈশ্বিক ব্যবসা এবং কমন স্বার্থের উপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্কের নির্মিত হয়। আর এই চরম বাস্তবতার মুখে সবচেয়ে বড় সত্যটি হলো, বাংলাদেশের বর্তমান জাতীয় নিরাপত্তা সংকট কোনো দূরবর্তী ওয়াশিংটন বা বেইজিং তৈরি করেনি। এই সংকট তৈরি করেছে খোদ পাশের দেশ, আমাদের প্রতিবেশী দেশ দিল্লি। আমেরিকা বা চীন এতদিন বাংলাদেশকে দেখে এসেছে দিল্লির চশমা দিয়ে, দিল্লির এদেশীয় স্টেটদের বয়ান শুনে, কিন্তু এই প্রথম সেই চশমা ভেঙে চুরমার হয়ে গেছে। চীন বা আমেরিকার সাথে বাংলাদেশের সরাসরি অর্থনৈতিক এবং সামরিক অংশীদারিত্ব তৈরিতে প্রতি মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যে দিল্লি আজ স্বয়ং সরকার এবং মাঠের অন্যতম বৃহৎ এবং সুসংগঠিত রাজনৈতিক দল জামাতে ইসলামী এক টেবিলে বসে সেই বাধার উপরে ফেলছে। এই যে মেগা কূটনৈতিক রূপান্তর, এটি কিন্তু কোনো একক সরকারি দলের কৃতিত্ব নয়, বরং জামাতের মতো দেশপ্রেমিক শক্তির প্রকাশ্য এন্ডোর্সমেন্ট। ভারসাম্যপূর্ণ বিশ্বদৃষ্টি এবং সক্রিয় অংশগ্রহণের ফলেই আজ পরাশক্তিগুলো ঢাকার দরবারে এসে আলোচনা করতে বাধ্য হচ্ছে। কৌশলগত দাবার বোর্ডের চাল কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আমেরিকা, চীন, তুরস্ক কিংবা ইরানের সাথে একযোগে এই ভারসাম্যপূর্ণ এবং স্বকীয় কূটনৈতিক আবহাওয়ার দিকে এগিয়ে যাওয়া আসলে দিল্লির সেই একচেটিয়া আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। এখন দেখার বিষয়, দিল্লির পাতা ফাঁদ আর মিডিয়া ফেমিং এর সমস্ত মায়াজাল ছিন্ন করে জামাত ও নতুন বাংলাদেশের এই সেভেরিন ডিপ্লোমেসি শেষ পর্যন্ত দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে কোন
নতুন উচ্চতায় নিয়ে যায়। দর্শক, এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিও এবং বক্তব্যটি শুনলেন, তো আপনাদের কাছে কেমন লেগেছে জানান আমাদের মন্তব্যের ঘরে। এই বিষয়ে আপনাদের মতামত কি সেটিও আমাদের কমেন্টের ঘরে জানিয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।